প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম জলের ইলিশ, বাজারের ইলিশ, রাজনীতির ইলিশ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়, তবে যথারীতি তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। মজুরি বাড়ানোর আন্দোলনে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ ৫৫টি গার্মেন্টস বন্ধ ছিল। এখন বেতন বাড়াতে অপারগ বিজিএ নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দল এবং গুম ধর্ষণের বিচার করবে। সারা দেশে ইলিশ মাছের দাম চড়া, প্রতি কেজি ২২০০ টাকা। হতাশ ক্রেতারা, সরবরাহ কম বলছেন বিক্রেতারা। স্বৈরাচারের পতন হলেও বিপদ কাটেনি, তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে বলেছেন তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের শক্তিদের সতর্ক থাকতে বলেছেন। এবং পাহাড় শান্ত, অবরোধ কর্মসূচি শেষ, রাঙামাটিতে যানবাহন চলছে। খাগড়াছড়িতে আতঙ্ক কাটেনি, সাজেকে এখনো আটকা পর্যটকরা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় জলের ইলিশ, বাজারের ইলিশ, রাজনীতির ইলিশ। ইলিশ আসলে এই সময়ে কেন আলোচনায়, সেই জায়গাটা থেকেই আমাদের আসলে বিষয় নির্বাচন। আলোচনার দুটো জায়গা একদম মোটা দাগে বলতে গেলে, তার একটা হচ্ছে হলো বাজারে ইলিশের দাম বেশ চড়া, সাধারণ মানুষের নাগালের বাইরে বলা যেতে পারে। ধরেন ২২০০ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে কেজির দাম, যদি ১ কেজির বেশি ওজনের ইলিশ হয়। তো সেই জায়গা থেকে প্রশ্ন আছে যে সরবরাহ কি ঠিক আছে কি না, তার প্রজনন উৎপাদনের জায়গাটি কাঙ্ক্ষিত জায়গায় ছিল কি না, এরকম আলোচনাগুলো আছে বাজার এবং উৎপাদন এই জায়গাটাকে ঘিরে। আবার এই ইলিশই রাজনৈতিক আলোচনার বিষয়ও হয়েছে। কিভাবে হয়েছে সেটি হচ্ছে যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন, নেয়ার পর মৎস্য সম্পদ বিষয়ক যিনি উপদেষ্টা, তিনি বলেছিলেন যে আগে হচ্ছে দেশের মানুষের চাহিদা পূরণ হবে, তারপরে রপ্তানির সিদ্ধান্ত। তো সেই জায়গা থেকে ধরে নেওয়া হয়েছিল, গণমাধ্যমে রিপোর্টও হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছিল, ধরে নেওয়া হচ্ছিল যে রপ্তানি নাও হতে পারে, এরকম একটা ব্যাপারও ছিল। তো শেষ পর্যন্ত আবার সিদ্ধান্ত হলো যে না, ৩০০০ মেট্রিক টন ইলিশ যাবে। এবং সেইখান থেকে হঠাৎ করে কেন সিদ্ধান্ত হলো সেই আলোচনা হচ্ছে। কেউ কেউ এটাকে বলছে যে তাহলে কি ইলিশ এটি রাজনৈতিক মাছ, কেউ কেউ বলছেন এটি কূটনৈতিক মাছ। তো এরকম বিষয়গুলো আছে আলোচনায়, হ্যাঁ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই জায়গাটিতে। তো সমগ্র বিষয়টিকে নিয়ে আজকের আলোচনা। প্রথমেই যাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান, আপনার কাছে একটু বুঝতে চাইব যে এই যে দাম চড়া, এর পেছনে উৎপাদন কম হওয়া বা বাজারে সরবরাহ মানে না আসা, যদি উৎপাদন কম হওয়াটি কারণ হয়, সেটি আসলে কি পর্যায়ে বা কোন অবস্থায় একটু জানতে চাইব আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা ইলিশ সম্পর্কে একটু বুঝতে হবে। কিন্তু ইলিশ হলো আমাদের জাতীয় মাছ, ইলিশ একটি জননন্দিত মাছ এবং বাংলাদেশ ইলিশ উৎপাদনে কিন্তু একটা রোল মডেল। এবং আপনারা জানেন এটা জিআই পণ্য, 2017-তে এটা জিআই পণ্য হয়েছে। সেদিক দিয়ে পৃথিবীতে এটি বেশ বহুল সমালোচিত এবং এটাকে জনপ্রিয় একটা মাছ। এবং বাংলাদেশ উৎপাদনে বলা হয় যে এটা ১ নম্বর। পৃথিবীতে 11টি দেশ কিন্তু ইলিশ উৎপাদনের জন্য তারা কার্যক্রম করে, কিন্তু তার মধ্যে বাংলাদেশ হলো প্রথম। এবং ৮০% উপরে কিন্তু মাছ বাংলাদেশে আহরিত হয়। উৎপাদন বলবো না, এটা আহরিত বলবো, সে আহরিত হয়। এবং আমাদের জিডিপি আছে, জিডিপিতে কিন্তু 1% সে কন্ট্রিবিউশন করে, রাইট। এবং টোটাল যে আমাদের ফিশ প্রোডাকশন আছে তাতে কিন্তু 12% করে। এবং আমাদের যে অ্যানুয়াল প্রোডাকশন এখন যদি আমরা দেখি যে আমাদের ফিসক্যাল ইয়ারে, সেটা হবে 5.71, হ্যাঁ, বলা যায় যে লক্ষ মেট্রিক টন। তো এরকম জায়গায় পজিশনে থেকে এটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে আসলে তাহলে কি হলো, এত যদি প্রোডাকশন হয়ে থাকে, আমার বাংলাদেশে যদি প্রথমে হয়ে থাকে আহরণে, তাহলে সেক্ষেত্রে এরকম দামের বিষয়টা আসবে কেন।
আপনারা একটু দেখুন যে ইলিশ যখন কালেকশন করা হয় সেই জায়গা থেকে শুরু করে যখন ভোক্তার কাছে চলে আসে, কনজিউমারের কাছে যখন চলে আসে, একটা দীর্ঘ পথ পরিক্রমায় কিন্তু আসে। আমরা দেখেছি 7 থেকে 8টি পথ অতিক্রম তার করে আসে। যদি আমি উদাহরণস্বরূপ বলি আপনাকে, আপনি যদি ভোলা তজুমুদ্দিন ইলিশটা ধরেন, সেই জায়গাটা যখন ইলিশ ধরা হবে, ঠিক জেলে একটা যখন মাঝারি মানের যখন একটা ট্রলার বোট যায় সাগরে, প্রায় 50 লক্ষ টাকা তাকে ব্যয় করতে হয়। এই ব্যয়টা হলো কি পরিচালনা ব্যয়। সেখানে তার কতগুলো মাঝি যারা জেলে আছে তারা পরিশ্রম করবে, এখানে কিছু তাদের জীবন জীবিকা আছে, সেখানে কিছু বরফ আছে, এই দিয়ে প্রায় 50 লক্ষ টাকা, একটা মাঝারি মানের একটা বলছি। তো সেখানে কে করে টাকাটা? জেলের তো কোনো টাকা নেই, টাকাটা কিন্তু মহাজনের, ঠিক আছে। তো জেলে যখন চলে যায় তখন সে নির্ধারিত সময় কিন্তু মাছটা ধরে নিয়ে আসে, এসে মহাজনের কাছে দেয়। মহাজন চিন্তা করে যে আমি যতটুকু লগ্নি করলাম, আমি যতটুকু ইনভেস্ট করলাম, তার চেয়ে কত বেশি লাভ করা যায়, কারণ পাবলিক ডিমান্ড এটা অনেক পরিমাণে বেশি। তাহলে সে একটা লাভ করে যখন, তখন তার কাছে চলে আসে আড়তদারের কাছে, সঙ্গে সঙ্গে আড়তদারের কাছে চলে দেয়, সে একটা কিন্তু লাভ করে। আড়তদার কাছ থেকে করে কি, ওই স্থানীয় এলাকায় কিন্তু পাইকাররা তার কাছ থেকে নেয়, এবং স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ থাকে, তারাও কিন্তু প্রভাব বিস্তার করে। তো যে পাইকার নিল সেটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসবে, মনে করেন কারওয়ান বাজারে নিয়ে আসবে। তা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিছু যে প্রাতিষ্ঠানিক বিষয় আছে, আমাদের বিভিন্ন ধরনের কাজ আছে, সেখানে কিন্তু কিছু অর্থ যোগ হয়। আবার যখন কারওয়ান বাজারে আসলো, তখন কিন্তু আবার একটা আড়তদার কিনে, তাহলে সেখানে একটা বৃদ্ধি করে। আবার ওই আড়তদার পাইকারের কাছে বিক্রি করে, সেই পাইকারটা আবার ওর কাছ থেকে কিন্তু খুচরা বিক্রেতারা নিয়ে, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যখন আনন্দবাজার অথবা পলাশীতে বিক্রি হয়, তখন সে কিন্তু একটা খুচরা বিক্রেতা আমার কাছে একটা লাভে বিক্রি করে। তাহলে বিষয়টা হলো কি, ইলিশ হলো একটা নবায়নযোগ্য একটা শক্তি, মানে আমাদের একটা সম্পত্তি। এটা কিন্তু চাষ করা লাগে না, কোনো চাষ করা লাগে না, এতে খরচ করা লাগে না, শুধু ম্যানেজমেন্ট করতে হয়। তো সেটা করতে গিয়ে দীর্ঘ পথ পরিক্রমা আসার ফলে এই মধ্যবর্তী মানুষগুলো যে পরিমাণ এখান থেকে তার থেকে লাভ নেয়, সেই লাভের পরিমাণের অংশটা কিন্তু এসে কনজিউমারের সাথে যে যোগ হয়, তখনই কিন্তু আমরা দেখি যেটা বৃহৎ আকারে ইলিশের দামটা বাড়ছে। এটা আমরা গবেষণায় এইভাবে দেখেছি, রাইট। এটা হতে পারে। আরেকটা হতে পারে যে কিছু মানুষ আছে যারা অত্যাধিক অর্থের মালিক এই সমাজে, তারা কি করেছে যে ওই যখনই মাছটা উঠে তখনই সব মাছটা সে কিনে নিতে পারে, যে আজকে যে মাছটা উঠলো এই সব মাছটা আমি কিনে নেব, আমার প্রভাবশালী বিষয়টা আছে, আমি হয়তো সেই ক্ষমতার অধিকারী, তাহলে কিনে নিতে পারে। তা সে যদি করে, আর এরকম যদি অসংখ্য মানুষ প্রভাবশালী হয়ে পড়ে সমাজে, তাহলে সে কিন্তু একটা সিন্ডিকেটেড বিষয়ে যেতে পারে। এটা আমরা জানি না, এই মুহূর্তে জানি না। এরকম যদি হয় তাহলে কিন্তু পাবলিক ডিমান্ডকে পুঁজি করে এই সিন্ডিকেটটাও কিন্তু এই দামটাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে আপনারা দুইটা একটা পদ্ধতি দেখলাম, যে একটা চ্যানেলের পদ্ধতি, যেটা মার্কেটিং চ্যানেল বলি, সেই পদ্ধতির মাধ্যমে স্বাভাবিক গতিতে না হোক, একটা অস্বাভাবিক গতিতে কিন্তু বাড়তে পারে। আবার ওই যে চ্যানেলের কথা যেটা বললাম, তার কারণে কিন্তু ইলিশের দামটা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে, একটু বলি আপনাকে, সেটা হলো যে আমাদের দেখতে হবে চাহিদা কত, প্রোডাকশন কত। আমাদের পপুলেশন কিন্তু দিন দিন বাড়ছে, এবং এর চাহিদা কারণ কালচারালি মনুমেন্ট, ইলিশ কিন্তু কালচারালি মনুমেন্ট, সবাই চায় যে তার কালচারালি একবার না একবার ইলিশ খেতে। এই চাহিদাটা কিন্তু ব্যাপক, যেটা অন্য মাছের ক্ষেত্রে চাহিদাটা হয় না। সেক্ষেত্রে এই চাহিদাটাও সে প্রোডাকশনের সঙ্গে মিল আছে কিনা, সেটাও কিন্তু আমার দেখার বিষয় আছে। এই জন্য যদি ডেটা গ্যাপ থাকে, যেটা আমরা গবেষণা করে দেখি, যদি একটা ডেটা গ্যাপ থাকে তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, যেমন কতটুকু আহরিত হলো, কতটুকু মানুষের চাহিদা, এবং মধ্যবর্তী জায়গায় এর বিপণন ব্যবস্থাটা কেমন, সেই ত্রিবিধ কারণের ফলে কিন্তু ইলিশের দাম বেশি হতে পারে। এখন সেটা এই জায়গাটা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিয়ে আসবো আপনার কাছে। তার আগে যাচ্ছি একটু আমাদের অন্য আরেকজন আলোচক আছেন, হাবিবুর রহমান হাবিব, ওনার কাছে। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবে সেটা একটু বলেই যাই। সেটা হচ্ছিল যে মৌসুমের বিবেচনায় এবছরের যে সম্ভাব্য যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল ইলিশ, সেটি হয়েছে কিনা সেটা একটু আমরা জানতে চাইবো। আসবো আবার আপনার কাছে। যাচ্ছি হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে। ইলিশের রাজনৈতিক কিংবা কূটনৈতিক যে রূপ, যেটা নিয়ে হয়তো একটু মজা করেই বলা হচ্ছে, অত সিরিয়াসলি যে বলা হচ্ছে সেটাও না, কিন্তু আমরা দেখছি যে সরকারি পর্যায়ে সিদ্ধান্তেও ইলিশকে কেন্দ্র করে সিদ্ধান্তের মানে একরকম আগে ছিল, পরে একরকম হয়েছে, সিদ্ধান্তের পরিবর্তন হতেই পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের পেছনের কারণ কি, মানুষ সেগুলি জানতে চায়, বুঝতে চায়। সেই জায়গা থেকে এটাকে কেন্দ্র করে একটা আলোচনাও হয়। তো তারই হচ্ছিল একটা মানে একটা কি বলবো, মানে সেই আলোচনা থেকে মানে কুড়িয়ে আনা দুটো শব্দ, রাজনৈতিক ইলিশ বা কূটনৈতিক ইলিশ। আপনার সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতে চাই।
আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুকনুজ্জামানকে শুভেচ্ছা। আসলে ইলিশ নিয়ে খুবই আলোচনা হচ্ছে, আদৌ এটা আলোচনার বিষয়। বাংলাদেশে ইলিশ উৎপাদন হয় কত? 4,000 টন, 5,000 টন, 10,000 টন? না, 7 লক্ষ টনের মতো ইলিশ উৎপাদন হয়। 5.5 থেকে 6 লাখের মতো এভারেজ থাকে। তো 3,000 মেট্রিক টন ইলিশ গেলেই বা কি, না গেলেই বা কি, প্রথমত কথা। আর দ্বিতীয়ত কথা, 3,000 মেট্রিক টন ইলিশ ভারতে গেলে কয়টা লোক খাবে? আপনি হিসাব করতে তো যান, 3,000 মেট্রিক টন ইলিশ ভারতের কয়টা মানুষ খাবে? যে দেশের মানুষ 140 কোটি। তো এই যে আলোচনাটা যেটা হচ্ছে, এই আলোচনাটা নিয়ে আমরা সময়ও নষ্ট করতেছি। আবার এটা আপনি যেটা, ওইটা একটা আলোচনার বিষয়। উনি যেটা বললেন যে যারা সমুদ্রে মাছটা ধরে বা নদীতে মাছটা ধরে তারা কতটুকু বেনিফিট পায়। তারা সারা বছর দাদনের উপর চলে, তারা খুবই অল্প পয়সা পায় এবং তারা এই মাছ ধরার রিস্ক নিয়ে মাছ সমুদ্রে ধরতে গিয়ে অনেক জীবনহানি হয়, প্রতি বছর বেশ কিছু জেলে মারা যায়। তাদের কেউ খবরও মনে হয় কেউ রাখে না। আবার মাঝে মধ্যে এই যে আবার মৌসুম আসতেছে, প্রজনন মৌসুম, তখন আমার মাছ ধরা বন্ধ থাকে, তখন কিন্তু এই ইলিশ মাছ ধরা ধরে যে তাদেরকে পরিবারের নিদারুণ কষ্ট নেমে আসে, সেদিকে কিন্তু আমরা খেয়াল করি না। আবার ইলিশ যখন আহরণ করে তখন উপযুক্ত দাম পায় না। তাহলে এই অবস্থাটা কেন? অবস্থা হলো যে এখানে কয়েক হাত ঘুরে ফিরে আসে, আলুদ্দার ওখান থেকে আসে, তারপর ট্রান্সপোর্ট কস্ট হ্যান ত্যান 7-17 করে কারণ বাজারে এক রেট, মোহাম্মদপুর বাজারে এক রেট, বসিলায় এক রেট, ধানমন্ডি এক রেট, গুলশানে আর এক রেট, একই মাছ। আর ইলিশের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো কি, সব মাছই ইলিশের পার্থক্যটা বেশি। আপনি যদি 300 গ্রাম থেকে 500 গ্রাম ইলিশ মাছ কেনেন তাহলে 500 টাকা পাবেন, এক ধরনের দাম। আপনি যদি 700-800 গ্রাম তা একরকম। যখন আপনি 900 থেকে 1000 গ্রামে যায় তখন দাম 1,16,17,18 টাকা, এবং 1000-এর উপরে গেলে সেটা 22-23। যদি 1200 গ্রাম হয় তাহলে 22-23-25 টাকা। এই হলো ইলিশ মাছের হলো একটা বিশাল এখানে একটা ইয়ে রয়ে গেছে। তো এখন এই দেশের বহু মানুষ আছে, আপনি জিজ্ঞাসা করে দেখবেন তো ইলিশ মাছ খেয়েছেন কিনা। অনেকেই বললো আমরা 10 বছর ইলিশ মাছ খাইনি। আর তাদের খাওয়ার মতো অবস্থা নেই। 500 টাকা 300 টাকার কিনে তাদের খাওয়ার সামর্থ্য না। তারা তেলাপিয়া খায়, মিগেল কাপ খায়, সিলভার কাপ খায়, ব্লাড কাপ খায়, তারপরে আপনার হলো তেলাপিয়া, এই সমস্ত মাছগুলি তারা খায়। কিন্তু এই জন্য ইলিশের এই যে 2200-2300 টাকা কেজি যে মাছগুলি খায় 1000 গ্রামের উপরে, এগুলি মধ্যবিত্তের খাওয়া, মধ্যবিত্তদের খাওয়া। এর পরেরগুলি বড় লোকের খাওয়া। ওটা দিয়ে 2 কেজি যে 10,000 টাকা কেজি বিক্রি হয়, ওটা আমার দেখার বিষয় না। কারণ ওটা লুটের টাকা দিয়ে তারা খায়, অথবা ব্যাংকের থেকে টাকা মেরে দিয়েছে তারা খায়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি খেতে পারবেন না। কিন্তু ওই জন্য ওইটা নিয়ে আলোচনার বিষয় না। এখন ইলিশ নিয়ে রাজনীতির কথা যেটা বলছেন, সেটি হলো এই যে সরকারের পক্ষ থেকে একবার সিদ্ধান্ত হলো ইলিশ দিবে না, আবার এর থেকে বলো মৎস্য দপ্তর থেকে বলা হলো ইলিশ দিবে না, আবার কে অর্থ মন্ত্রণালয় থেকে আসলো, বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হলো যে এটা, তো যার মন্ত্রণালয় সে বললো দেবো না, যার মন্ত্রণালয় না অর্থ মন্ত্রণালয়, তারা 3,000 মেট্রিক টন ইলিশের দাম কত হাজার কোটি টাকা, না কত হাজার টাকা বা কত লক্ষ টাকা বা কত কোটি টাকা, এই হিসেবের ব্যাপার আছে না। এই দেশে প্রতি বছর 80 থেকে 90 হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। সেখানে 3,000 মেট্রিক টন ইলিশকে কেন্দ্র করে দেশের ভিতরে বাজার চড়া হলো, এর খেসারতকে দিবে। এই যদি সিদ্ধান্ত হতো যে সরকার ইলিশ রপ্তানি করবে না, হয়তো সব মাছ এটা খেতে পারবে না, তাহলে ইলিশের দামে আজকে 2200 টাকা 25 টাকা এটা হতো না। তো সরকারের এই সিদ্ধান্তের কারণে এরকম কিছু সিদ্ধান্ত সরকার নেয়। যেমন ধরেন হঠাৎ করে আমি দেখলাম ডিজেল আর কেরোসিনের দাম কমালো 1.5 টাকা, আর অকটেন আর পেট্রোল দাম কমালো 6 টাকা। অকটেন আর পেট্রোল আমাদের বাই প্রোডাক্ট, ইম্পোর্ট আমাদের করতে হয় না, গ্যাস থেকে আসে, আপনার ফার্নেস প্রোডাক্ট যেগুলো যে আপনার ক্রুড অয়েল আসে সেখান থেকে বাড়ায়, তার দাম 6 টাকা কমানো দরকার কি? 1 টাকাও না কমিয়ে এটা ডিজেলের দাম কমাতো, তাহলে আপনার বিদ্যুৎ উৎপাদন খরচ কমতো, কৃষি উৎপাদন খরচ কমতো। এই যে তেলটা মাছ ধরতে যায় তাদের ট্রলারে প্রচুর তেল লাগে, এই তেলটা তাহলে সস্তায় পেতো, তাহলে সস্তা যখন পেতো তখন এই ইলিশটা সস্তা হতো, আবার পরিবহনের খরচটা কমে যেত। তো এই সমস্ত দিনগুলো তো আমাদের কোনো সরকার এর আগে যেন আওয়ামী লীগ একবার
একবারে ডিজেলের দাম বাড়িয়ে দিল কোনো 20 টাকা না 30 টাকা একবারে। আমি তখন বলেছিলাম, প্রোগ্রামের সাথে দেখা হয়েছিল, আমরা কী করেন পাগলের মতো কাজ করলেন কেন, রাতারাতি দাম বেড়ে গেল। তো এখন ইলিশ নিয়ে কূটনীতি যেটা আমি বলতে চাচ্ছেন, আমি কিন্তু বাংলা ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হলো ভারতের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 3 দিন আগে বলেছে যে বাংলাদেশ দেখলে উল্টো করে বেঁধে পিটাতে হবে, বলেছে তো, বলেছে না, উল্টো করে সোজা করে দেওয়া হবে এই ধরনের একটা উল্টো কথা করে ছিল। সোজা করে দেওয়া, সে ওই যে ভোট তার এলাকায় ভোট হচ্ছে সেখান থেকে তো ঝাড়খণ্ডের নির্বাচন কেন্দ্রীয় ওইভাবে বলেছে। আমরা তো বুঝতেছি এটা যে বাংলাদেশের কোনো মানুষ গেলে উল্টো করে ধরে রাখবে বা পেটে জায়গাটা কিছু করবে। এবং দেখেন ভারত যে কাজটা করতেছে, এই যে আগামীকাল জাতিসংঘের যে ইয়েতে বাইডেনের সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবের ধরুন কথা হবে, দেখা হবে, সবই হবে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হবে না কেন? কেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে না? এর আগে হয়েছে না জাতিসংঘ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন? একমাত্র ব্যক্তি, একজন ব্যক্তি যিনি দুর্নীতি করেছেন, চুরি করেছেন, তার গোটা পরিবার দুর্নীতি, একটা দুর্নীতি আখণ্ড নিমজ্জিত, তার মেয়ের হাজব্যান্ড পর্যন্ত দুর্নীতি করার কারণে আটক ছিল। এতে কানাডা থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে যে সংযুক্ত আরব আমিরাত সেই কেসের মামলাকে ইনারাও মোশাররফ সাহেব সহ তার চাচা সহ ওই ইয়ের পুতুলের হাজব্যান্ড এখন তো আমরা ন্যায়। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যে মানুষটি বাংলাদেশ থেকে পৃথিবীর ইতিহাসে এরকমভাবে কেউ পলায়ন করেনি, তার দলের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে কীভাবে কেন পলায়ন করলো? 1000-এর বেশি মানুষকে হত্যা করেছে পৃথিবীতে। আমি 90-এর আন্দোলন আমরা করেছি, শিশু মারা যায়নি, নাবালক মারা যায়নি, মেয়েরা ওইভাবে মারা যায়নি। আমরা আন্দোলন যারা ছিলাম তারা মারা গেছে, এখানে 4 বছর শিশু থেকে 63 জন মারা গেছে শিশু, শ্রমিক মারা গেছে, একেবারে নিম্ন পর্যায়ের শ্রমিক যারা গার্মেন্টের মধ্যে চাকরি করে বা টেম্পো চালায়। ছাত্র আমাদের বিএনপিতে 400 করে মারা গেছে, হাজার হাজার লোকে গ্রেপ্তার করেছিল। তো এরকম একটা গণহত্যাকারী নরপিশাচ এমন একজন মানুষকে ভারত জায়গা দিয়েছে, পৃথিবীর কোনো দেশ জায়গা দেয়নি তাকে। তার নিজের আপন বোন যুক্তরাজ্যের নাগরিক, তার বোনের মেয়ে এমপি মন্ত্রী, তারা সেখানে তাকে নিতে পারতেছে না। তো ভারত সেখানে তাকে জায়গা তো দিয়েছে। প্রতিনিয়ত আর বাংলা থেকে শুরু করে ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত প্রতিদিন তারা বলছে বাংলাদেশে হাজার হাজার হিন্দুকে মেরে ফেলা হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অপেক্ষায় আছে 50 লাখ এই হিন্দু। এই যে প্রবণতা তারা করছে, সেই দেশে ইলিশ মাছ কেন, তেলাপিয়া পুঁটি মাছও তো পাঠানো উচিত না। এই মুহূর্তে যে কাজটা করছে তার কারণে, এই অপরাধের কারণে। আমি তাই বলতে চাই, এই ইলেকশনের রাজনীতি যত যাই হোক না কেন, এর প্রতিবাদ স্বরূপ এই কথা বলার কারণে ভারতের হাইকমিশনকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কেন বলে, ব্যাখ্যা চাও। আমাদের কোথায় আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে প্রতিবাদ গতকাল করছে, হ্যাঁ গতকালটা তুমি দেখেন, আগের দিন আমি করেন গেল। তো সেই দেশে আপনি যত চিন্তা করেন না কেন, ভারত তো বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক রাখতে চায় না, তাদের একজন ব্যক্তির সাথে রাখতে চায়, একটা দলের সাথে রাখতে চায়। এই রাখতে গিয়ে ভারত চিন্তা করেন এমনই একটা কি বলবো একটা রাষ্ট্র যে তাদের কূটনীতি কি এত খারাপ, আশপাশে একটা দেশে তার পক্ষে নাই, না আছে পাকিস্তান, না আছে ভুটান, না আছে শ্রীলঙ্কা, না আছে মালদ্বীপ ধমক দিল তোমার 50 জন সেনা অফিসার আছে নিয়ে যাও, কিছু করতে পেরেছে? তো বাংলাদেশকে নিয়ে কেন খেলবে? এই বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য তো ভারত দায়ী। এখন কংগ্রেস ছিল যখন 2014 সালে নির্বাচন করলো, সুজাত সিংকে পাঠিয়ে এখানে এসএসএফ নির্বাচন দিতে বাধ্য করলো, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন, তারা আগেই সমর্থন দিয়ে বসে সুষ্ঠু নির্বাচন। এই যে মিথ্যাচার, এই জন্য বলছে ভারতের সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখে চলে ভারত ওই যতই ভালো সোজা হবে না। এই ভারত আমার ম্যাডাম যখন বিরোধী দল নেত্রী ছিলেন তখন লাল গাছে সম্বর্ধনা দিয়েছিল, এটা একটা ভালো একটা করেছিল। পরবর্তী সময় একটা ঘটনার মধ্যে দিয়ে তারা আমাদের বিএনপির বাইরে তাদের অবস্থান এবং দেশের গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য সচেষ্ট ছিল। এখন হঠাৎ করে ভারতের মনে পড়লো, 5 তারিখের আগে তো মনে করে নাই যে এই দেশে আওয়ামী লীগ চিরদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলার প্রয়োজনই নাই। এখন ভাবতেছে তো এরা। আমি তাই বলবো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, এই সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো এবং অভিনন্দন জানাতে চাই, স্যালুট জানাতে চাই, উনি প্যারিস থেকে যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশকে বেশি খেললে আমরা কিন্তু বেশি থাকবো না। এখন বলা উচিত অনতিবিলম্বে বাংলাদেশের গণহত্যাকারী
সাবেক অবৈধ প্রধানমন্ত্রীকে ভারত থেকে বাইরে পাঠিয়ে দেওয়া। ভারত উনি বলেছেন আমি কাছাকাছি টুস করে ঢুকে পড়বো। ডক্টর ইউনূসকে বলছেন চুবানি দিতে হবে, বেগম খালেদা টুস করে ফেলে দেওয়া, ওই শব্দটার মাধ্যমে তো তারা আসে, টুক করে ঢুকে পড়বে। ঢুকে যেন পড়তে না পারে, এই বাংলাদেশ 80% থাকতে না পারে, সেই বছর না করে উত্তেজনা বাড়বে, কাছাকাছি থাকবে, উত্তেজনা বাড়বে। এই সরকারকে বলবো যেটা করতে না পারেন তাহলে আপনার সরকার পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। আজকে যে গার্মেন্টস শিল্প যেগুলো ঘটছে কারা করছে এরা? আজকে এতগুলি প্রতিষ্ঠান বন্ধ কারা? হামিম গ্রুপ কারা? আজাদ সাহেব ভালো ব্যবসায় হয়েছে, কিন্তু মূলত ঠিক নাকি আওয়ামী লীগ? আজকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে যাচ্ছে, পরিকল্পিতভাবে পাহাড়ে উত্তেজনার সৃষ্টি করতেছে। এই যে বরিশালেও আজকে রাস্তায় মিছিল বের করার চেষ্টা করেছে। তা চিন্তা করেন, গোপালগঞ্জে আমার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে মারাত্মক আহত, এখনও সে হাসপাতালে। আমাদের ওখানে সম্পাদকমূলক একজন সদস্য তাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, 1.5 মাসের মাথায় এসে তারা এই কর্মকাণ্ড করছে। ফ্যাসিস্টের চরিত্র এখনো বদলায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন তো, ছাত্রলীগেরই ছিল ওই ছেলেটা, একটু তা হয়তো মস্তিষ্ক বিকৃত হয়েছে কিনা আমি জানি না। ছাত্রলীগের ছেলেরা এর সাথে যারা রব্বানির সাথে যারা করে, যারা মেরেছে তারা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন তো, যে ছেলে মারা গেছে সাংগঠনিক সম্পাদক, ও কী নির্যাতন করেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। এত সাহস, 1.5 মাসের মাথায় তুমি চলে আসলে ক্যাম্পাসে, কার ডেকে আসলে, কারা তোমাকে মারলো? এই সমস্ত কিছু পরিকল্পিতভাবে সরকার চেষ্টা করতেছে এই সরকারকে ব্যর্থ করে দিতে। আমরা বলবো এই সরকারের পাশে আমরা আসি, থাকবো, এবং সরকার সংস্কার করুক, একটা সময় নিক, একটা যৌক্তিক সময় নিক, তারপর নির্বাচন, আলটিমেট নির্বাচন করতে হবে। আমি তাকে বলবো আজকে এই গার্মেন্টস এখানে করা সরকারকে সেজন্য জনগণকে পক্ষে রাখার জন্য, জনগণের সেন্টিমেন্টকে পক্ষে রাখার জন্য দ্রব্যমূল্য কিছু কিছু জায়গায় ঊর্ধ্বগতি হচ্ছে। এই প্রসঙ্গটা নিয়ে কথা হবে আপনার সঙ্গে, আলাদা করে একটু দ্রব্যমূল্য প্রসঙ্গে কথা বলবো। আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরবো আপনাদের কাছে অল্প একটু সময় পরে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুকনুজ্জামান, এবার আপনার কাছে আসছি। বিরতির আগেই একটু বলে রেখেছিলাম কি বিষয়ে শুনবো আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে আমাদের এখন যে বাজারে ইলিশের যে চড়া দাম, আমরা যখন কথা বলি বিক্রেতাদের কাছে, তাদের একটা সাধারণ উত্তর তাদের কাছে থাকে, সেটা হচ্ছে সরবরাহটা কম। যদি সত্যি এটি হয়ে থাকে সরবরাহ কম, তাহলে সেটি কেন? আমাদের প্রজনন কি কম হয়েছে, উৎপাদন কি কম হয়েছে, নাকি অন্য কোনো কারণ? একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা করার জন্য, কারণ এই প্রশ্নটা সায়েন্টিফিক ওয়েতে উত্তর দেওয়া দরকার আছে। আপনারা জানেন ইলিশ একটা হাইলি মাইগ্রেটরি ফিশ, কিন্তু রাইট, ইলিশের একটা চমৎকার চরিত্র আছে এবং খুব রহস্যজনক চরিত্র আছে, যেটাকে ইনস্টিংক্ট বিহেভিয়ার বলা হয়। ইলিশ যেখানে জন্ম নেয়, যে বাচ্চাটা যেখানে জন্ম নেয়, যখন সে যৌবন প্রাপ্ত হয় আস্তে আস্তে কিন্তু সাগরে চলে যায়। সাগরে চলে যাওয়ার পরে যখন সে আবার তার প্রজনন ঋতুটা চলে আসে, মানে সে যখন ডিম দেওয়ার ক্ষমতা অর্জন করে, সে করে কি তার জন্মস্থানে ফিরে আসতে চায়। খুব ইন্টারেস্টিং। তাহলে সে কি দাঁড়ালো, যে যেখানে সে বাচ্চা দিল, ডিম দিল, সেই জায়গা থেকে জন্ম হলো, সেখান থেকে নদী থেকে সে মোহনা হয়ে সাগরে ফিরে যাবে। আবার যৌবন প্রাপ্ত হয়ে যখন আবার সে ডিম প্রাপ্তি হবে, তখন কিন্তু আবার সে তার জন্মস্থানে ফিরে আসবে। কিন্তু এই সময় যদি সে ফিরে আসতে না পারে, যদি এসে দেখে যে জন্মস্থানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে পলিউশন হয়েছে, যদি সে দেখে যে নদীর যে গতিপথ, যে মাইগ্রেশন প্যাটার্নের যে গতিপথ আছে, সেই গতিপথগুলোর মধ্যে ডুবো চর জমেছে, যদি এমন দেখা যায় যে পানির যে কোয়ালিটি, যে গুণাগুণ ছিল, সেই গুণাগুণ সে ভালো দেখছে না, তাহলে কি দাঁড়াবে? সে কিন্তু আর এখানে আসবে না। যখন সে আসবে না, তখন কি করবে? ওই যে আরও যে 10টা দেশ আছে যেখানে ইলিশ উৎপাদন হয়, সে কিন্তু সেই মাইগ্রেটরি প্যাটার্নটা ফলো করবে, কারণ সে ঢুকতে পারছে না। একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে, যখন সে ঢুকে, আপনারা জানেন যে বাংলাদেশে কারেন্ট জাল ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, কিলোমিটার পর কিলোমিটার কিন্তু কারেন্ট জাল ব্যবহার করা হয়। এই কারেন্ট জাল যখন ব্যবহার করা হয়, যখন সে আসতে যায়, যখন সে বাধা পায়, তখন কিন্তু সে কী করে? মাইগ্রেটরি চ্যানেলটা পরিবর্তন করে অন্য কোনো জায়গায় চলে যায়। যদি সে অন্য কোনো জায়গায় চলে যায় এবং যদি ডিম দেয়, তাহলে আর কখনো কিন্তু সে আমাদের এই ব্রিডিং গ্রাউন্ডে চলে আসবে না। আপনি চিন্তা করুন, যে সময় আমি কথা বলছি, সাগরে একটা মহাদেশের জন্ম হচ্ছে। সে মহাদেশটা কিন্তু প্লাস্টিকের মহাদেশ। একটা মহাদেশ জন্ম নিতে অনেক বছর লেগে যায়, কিন্তু এই মহাদেশের জন্ম নিয়েছে মাত্র 25 ইয়ার্স, মানে 25 বছর লেগেছে।
এবং আমরা আশা করছি যদি 2050 সাল পর্যন্ত এইভাবে চলতে থাকে তাহলে সাগরে কিন্তু শুধু প্লাস্টিক থাকবে, কোনো জলজ প্রাণীও থাকবে না। আমরা পলিউশন লেভেলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আমরা পলিউশন লেভেলটা নদী দখল করেছি, চর জমে গেছে, আমাদের সিলটেশন হচ্ছে, আমাদের ট্রান্সবাউন্ডারি ইস্যুতে যে পানির চাহিদা যেটা থাকার কথা ছিল সেই জায়গাটাতে আমাদের সাংঘাতিক ঘাটতি আছে, যার জন্য নদীগুলো কিন্তু নাব্যতা হারাচ্ছে। এই যে নানাবিধ কারণের ফলে কি হয় কি জানেন, যে ইলিশ তার যে মৌলিক গতিপথটা সেই গতিপথটা কিন্তু হারিয়ে তখন আমাদের এই জায়গাতে সে আসতে পারে না, নদীতে আসতে পারে না। কারণ আপনারা জানেন এই দীর্ঘ পথ পরিক্রমে যখন আসে তখন ইলিশের কিন্তু স্বাদ বাড়ে। ইলিশ যখন সাগরে থাকে তখন কিন্তু তার স্বাদ থাকে না, তার একটা অ্যালগি, তার গায়ে একটা গন্ধ বের হয় এবং সে একটু মোটা তাজা থাকে। যত সে পথ অতিক্রম করে তখন সেই ফ্যাটটা বার্ন হয়, হয়ে আস্তে আস্তে কিন্তু তার শরীরটা অত্যন্ত চমৎকার, যেটা আমরা রূপালী ইলিশ বলি, সেটা হয়ে আসে। সেই গতিপথটা যদি কোনো ক্রমেই সে না পায় তাহলে কিন্তু ইলিশের যে স্বাদটা, এখন অনেকের প্রশ্ন থাকে যে ইলিশ কেন স্বাদ পায় না, এই কারণে কিন্তু হয়। তো এটা হলো সায়েন্টিফিক কারণগুলো, যে আপনার ইলিশের যে চারিত্রিক গুণাবলী, যে বিহেভিয়ারগুলো, প্যাটার্নগুলো, সেই প্যাটার্নে কিন্তু যদি সেরকম ধরনের পলিউশন পায়, এটাকে বলে আমরা হ্যাবিটেট, মানে হ্যাবিটেট ডিগ্রেডেশন হয়েছে, এটাকে আমরা রেস্টোরেশন করতে পারি কীভাবে। যদি আমরা রেস্টোরেশন না করতে পারি তাহলে কিন্তু সে আবার আস্তে আস্তে তার পূর্বের অবস্থানে ফিরে যাবে, সে কিন্তু আমাদের এই দেশটাকে চিনবে না। এটা একটা সায়েন্টিফিক কারণ। তো এই সমস্ত কারণের ফলে যদি এখানে দেখেন অন্য কোনো কারণে, যে ব্যান পিরিয়ড, আমরা যখন ব্যান পিরিয়ড দিচ্ছি তখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে ব্যান পিরিয়ড দিচ্ছে, এটা কি কেন সমন্বয় করা হয় না? আমি কিন্তু বহুবার বলেছি আপনাদের এখন টক শোতে, কেন সমন্বয় করা হচ্ছে না? ঠিক একই সময় আমরা ব্যান পিরিয়ড দিলাম, তাহলে সাগরে স্টক বেড়ে যাচ্ছে, কিন্তু অন্য দেশ তো সে সময় খুলে রাখছে, তাহলে সেই সময় কি হলো, আমাদের স্টকটা তারা নিয়ে যেতে পারে, এটা তো সাগরের সম্পদ, সবাই নিয়ে যেতে পারে, এর কারণে কিন্তু কমতি হতে পারে, রাইট? ঠিক আছে। তো আবার কি হতে পারে, আমাদের এই যে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করা দরকার ছিল, আমাদের যে ট্রলারগুলো যায়, আমরা কি কখনো ট্রলার হিসাব পেয়েছি? আমরা তাদেরকে ট্যাগিং করতে পেরেছি? আমরা কি আমাদের নেটওয়ার্কের আওতায় আনতে পেরেছি? আমরা কি নির্দিষ্ট চ্যানেল দিয়ে যে ইলিশগুলো আসে আহরিত হয়ে সে একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে যায় কিনা? তাহলে আমরা কীভাবে ডাটাটা কালেকশন করছি? আমরা কীভাবে বলছি যে প্রোডাকশন, আমাদের কীভাবে বলছি যে আহরিত ইলিশটা এরকম? কারণ আমরা নির্দিষ্ট চ্যানেল পাচ্ছি না। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা কিন্তু আপনার একটা দরকার আছে। এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচিং, এটা শুধু গভর্নমেন্ট করলে চলবে না, গভর্নমেন্ট করবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আসবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কিন্তু আসবে। কারণ এটা একটা সম্পদ, পৃথিবীতে আর কোনো একক প্রজাতি হিসাবে এত মাতামাতি করে এরকম কোনো দেশ পৃথিবীতে নেই। আমরা ইলিশ নিষিদ্ধ করি, কিন্তু আমরা কালচারালি করি, আমরা এখন রাজনীতির মধ্যে এটাকে নিয়ে গেছি, আমাদের অর্থনীতির মধ্যে আমরা নিয়ে গেছি। আপনি চিন্তা করুন তো, 5.7 লক্ষ মেট্রিক টন যদি হয়, আর আপনি যদি এখন 1200 টাকা দিয়ে গুণ করেন, তাহলে কত টাকার এখানে ট্রানজেকশন হচ্ছে? আপনি কত লক্ষ মানুষ, এখানে 6 লক্ষ মানুষ সরাসরি যুক্ত থাকে এবং 25 থেকে 30 লক্ষ মানুষ বিভিন্ন বিপণনের কাজে এবং বিভিন্নভাবে জড়িত আছে। এই যে মানুষগুলো জীবন জীবিকা চলছে, তাহলে এইটাকে কেন্দ্র করে কি পরিমাণ অর্থের ট্রানজিশন হচ্ছে, এটা কিন্তু আপনার ভাবার বিষয় আছে। তাহলে কি হবে, আমাদের চিন্তাভাবনা কিন্তু ওরকম হতে হবে যে আমাদের গবেষণার মানটা বাড়াতে হবে, আমাদের পলিসিগত যে দুর্বলতাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে, যে আমরা কোথায় দুর্বল আছি সে বিষয়গুলো কিন্তু আমাদের নিতে হবে। আপনি দেখুন দেশে একটা অস্থিরতা চলছে 2-3 মাস ধরে, তাই না? এই অস্থিরতার মধ্যে আমাদের যে ল এনফোর্সমেন্টগুলো সেগুলো তো কাজ করেনি। যদি না কাজ করে, এই ইলিশটাকে রক্ষা করার জন্য আমি মন্ত্রণালয় থেকে আমি ওদের করেছিলাম যে প্রায় 10টা প্রতিষ্ঠান কাজ করে, কিন্তু অংশীজন কাজ করে, সেখানে র্যাব আছে, সেখানে পুলিশ আছে, সেখানে প্রশাসন আছে, তো সেগুলো তো একেবারে কার্যকর ছিল না। তাহলে কি ধরো, এই মুহূর্তে কিন্তু আমরা একটা ভালো প্রোডাকশন আশা করতে পারি না। আর একটা কারণ আপনি দেখেন তো, পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে, আমাদের দেখেন বন্যাগুলো দেখেন, আমাদের ঝড়গুলো দেখেন, পৃথিবীর সব জায়গায় কীরকম হচ্ছে, তার ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে তার বাইরে কিন্তু নয়। এর ফলে কি হচ্ছে, যখন এই ক্লাইমেট চেঞ্জ হবে, সামান্যতম টেম্পারেচার যদি বৃদ্ধি হয়, তাহলে ইলিশের খাবারটা কি, ইলিশের খাবার তো অ্যালগি, সে অ্যালগি খেয়ে কিন্তু তার স্বাদটা হয়। হ্যাঁ, তো 42% অ্যালগি খায়। তো যখন এই গুণাগুণ পরিবর্তন হয়ে যাবে, তার যে খাবারটা, যেটাকে আমরা প্লাঙ্কটনিক খাবার বলি, যেটাকে অ্যালগি বলি, সেই খাবারটা তার তো থাকবে না। তাহলে ইলিশের যে প্রজননের জন্য যে শক্তিটা দরকার, প্রজননের জন্য যে একটা ইলিশ 22 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে, তাহলে এর জন্য প্রচুর পরিমাণ তার শক্তি দরকার, তার খাবারের দরকার। সেই খাবারগুলো তো আমরা এই পলিউশন, ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা কিন্তু তাকে মেরে ফেলেছি। তাহলে এই যে নানাবিধ বিজ্ঞান ভিত্তিক এবং আমাদের যে পলিসিগত কারণের ফলে আজকে কিন্তু ইলিশ উৎপাদন বলেন আর আহরণের ক্ষেত্রে বলেন কিন্তু আমাদের ডিক্লাইন ফর্মে চলে যাওয়া শুরু করেছে। এবার ফিরছি হাবিবুর রহমান। হাবিব, আপনার কাছে ইলিশ এবং ইলিশের মূল্য এই নিয়ে কথা বলতে বলতে আপনি আমাদের বাজার প্রেক্ষাপট, হ্যাঁ, আমাদের নিত্য পণ্যের মূল্য, এগুলি নিয়ে কথা বলতে চাইছিলেন, সে প্রসঙ্গে একটু শুনব।
আচ্ছা ওইটা যে 1200 টাকা ধরে 3000 মেট্রিক টন দাম কত হচ্ছে ক্যালকুলেটর দিয়ে একটা এখন তো বের করেন তো কত আসে। আচ্ছা সেটা আমি বলছি। আমার জানান এই তবে আপনি যে এর আগে পর্বে মানে প্রথম পর্বে যখন জিজ্ঞেস করছিলেন যে রপ্তানি করা হচ্ছে 3000 তো তার দামটা আমাদের এখানকার কি পরিমাণ দাঁড়াবে সেটা একটা জানতে পেরেছি। হ্যাঁ সেটা দাঁড়াবে 350 কোটি টাকার মতন বাংলাদেশের টাকায়। 350 কোটি টাকা হবে রপ্তানি থেকে আসবে। রপ্তানি থেকে তো 350 কোটি টাকা। 350 কোটি টাকা রপ্তানি করতে গিয়ে আমার বাংলাদেশের এই যে 16 কোটি মানুষ তো খায় না, 10 কোটি 12 কোটি মানুষ খায়, আর কোথাও খেতে পারেন, তাদের খাওয়াতে বঞ্চিত করার তো দরকার নেই। এটার কারণে দামটা কিন্তু বাড়ছে। আমাদের যে মানে সরকারের পক্ষ থেকে কিছু তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমরা বেশ কিছু মাছ ভারত থেকে আমরা আমদানি করি, সেখানে আমাদের যে ব্যয়টা হয় আমরা যদি এইটা তারা বলছে যে ডলার একটা মূল্যবান ব্যাপার, তো ফলে ডলারটা এক্সচেঞ্জ আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি টাকা না, বাংলাদেশের জন্য বেশি টাকা না। আমরা ভারত থেকে মাছ ইম্পোর্ট করি, ওদের এক্সেস আছে, ওরা আমাদেরকে দেয়, আমাদের তো এক্সেস নেই। এবার সরকারি হিসাবে হচ্ছিল যেটা তারা রপ্তানি করছে সেটা হচ্ছিল উৎপাদনের 0.5%-এরও নিচে। সেটা তো প্রথমেই বলেছে যে কত পার্সেন্ট, আর ইন্ডিয়ারই বা কত পার্সেন্ট মানুষ খাবে এটা, আর আমারই বা কতক্ষণ নিয়ে হবে। কিন্তু এইটাকে কেন্দ্র করেই দামটা বাড়ে দেশের মধ্যে। যে আমাদের রপ্তানি কিন্তু শুরু হয়নি, কিন্তু রপ্তানি ঘোষণা আগে তাই তো হয়, দামটা চড়া হয়ে ইন্ডিয়া পেঁয়াজের দাম, পেঁয়াজ আর এক্সপোর্ট করবে না, শোনার সঙ্গে সঙ্গে 20 টাকা বেড়ে যায়। এই তো আমরা এই সিন্ডিকেট এখনো কার্যকর আছে তো। আর উনি যে কথা বলেন খুব মূল্যবান কথা বলেছেন, আমরা এই যে 2টার সময় বছর 2বার না 3বার আমরা ইলিশ মাছ ধরা বন্ধ করি, কিন্তু টোটালি বন্ধ করি। ভারতকে বন্ধ করে, 500 দেশকে বন্ধ করে, মায়ানমার বন্ধ করে না, করে না, করে মায়ানমার বন্ধ করে, তা তো করে না, মাছটা ঠিকই তারা নিয়ে যায়। এই বিষয়গুলো হ্যাঁ কিছু আগের চেয়ে এখন ইলিশের এটা বেড়ে পরিমাণ বাড়ছে, কারণ এই যে এই মৌসুমটা বাংলাদেশে তো ব্যাপক আকারে এটা জাটকা টাটকা নিধনের মানে না মারার জন্য যে অভিযান চালানো হয়, এতে করে মাছের এটা বাড়ে, মাছের ওজনে বেশি হয়। 100টা জাটকা হলে 1 কেজি হয় না, আর একটা ইলিশ 1 কেজি বেশি হয় 1 বছরের মাথায়। এটা যদি আমরা বন্ধ করতে পারি, জাটকা নিধন তো খুব সহজ, কোনো মার্কেটে জাটকা বিক্রি হবে না, একদম স্ট্রেট ফেলে দিবে, নাই তুমি খানায় দিয়ে দিবে, তাহলে ব্যবসায়ীরা কিনবে না বাজারে। কিন্তু এখানে সমস্যা তো জাটকা মারার সময় টাকা খেয়ে পুলিশ যারা পাহারা দেয় টাকা খেয়ে মারার সুযোগ করে দেয়। যখন আমাকে একবার অফার দিয়েছে আমার এলাকায় পদ্মার, আমার বাড়িতে পদ্মার কাছে পাকশি, তো আমাকে বললো যে খুব ভালো এখন মাছ পাওয়া যায়, বড় 1 কেজি 100 কেজি করে মাছ পাওয়া, দামও খুব কম, তো যদি আপনি চান 10-20টা নিতে পারেন। না এখন তো মারা নিষেধ, আমার বিনা পয়সা দিলেও তো আমি এখন মারবো, নেব না। ওই জাতীয়তা বোধ বা ওই দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তো আমি খাইও না আর কেনা তো প্রশ্ন এমনিই কিনতে পারি না। তো যখন ওই যে ওই হয় ওই যখন বন্ধ থাকে চুরি করে তখন মাছ মারে, আমি ওটা কিনি না, আমরা মাছ না কিনি। তো এটা আমাদের কাছে একটা অবাস্তব জিনিস। এটা যে দেশে মসজিদ থেকে ফ্যান চুরি হয়ে যায়, জুতা চুরি হয়ে যায়, স্যান্ডেল চুরি হয়ে যায়, মসজিদের বাইক চুরি হয়ে যায়, ক্যাশ বাক্স থেকে র্যাব গিয়ে কী বলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের লোক গিয়ে যখন মাজার থেকে টাকা নিয়ে চলে আসে, তো সেই দেশে আমি ইলিশ খাবো না, আমি ঝাটকা খাবো না, ঝাটকা ধরবো না, এই কথা বলে শোনা। তবে এখানে যেহেতু মানসিকতা আমাদের পরিবর্তন হয়, সেই জন্য সেখানে বাজার ইলিশ ঝাটকা আসলে আমি ফেলে দিতে হবে, তাহলে আর নিবে না, মহাজনরা কিনবে না বা দোকানদার কিনবে না, তখন আর মারবেও না। তাহলে দেখবেন যে আবার এই যে 5 লক্ষ 5.5 লক্ষ একবারে দেখুন 1 লক্ষ 1.5 লক্ষ টন বেড়ে গেছে, তখন বড় হয়ে যাবে আর কি। তো যাই হোক, ইলিশ নিয়ে আর বেশি কথা বলতে চায় না। এখন কথা হলো যে এটা মানে রাজনীতির মধ্যে ইলিশ আজকে চলে আসে। এখন ধরেন বাংলাদেশ ইলিশ না দেয়, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে, 140 কোটি মানুষকে তো খাওয়াতে পারবে না, তারপরে পদক্ষেপ নেবে। আর আমরা আমাদের ভিতরে সমন্বয়হীনতা, এক মন্ত্রণালয় বলছে দেবো না, আর এক মন্ত্রণালয় বলছে দেবো। আবার 350 কোটি টাকা আসলো, 350 কোটি টাকা খুব বেশি টাকা তো না আমাদের জন্য। যাই হোক, তো এখন কথা হলো যে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সরকারকে অনেকগুলো জিনিস করতে হবে, কিন্তু করবে কীভাবে? এই যে ঢাকা শহরের মধ্যে কত রকমের ব্যাংক ডাকাত, বিদেশি টাকা পাচারকারী, অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী বহু আছে, অ্যারেস্ট হচ্ছে। ধরেন প্রধানমন্ত্রীর পরিবারে কতজন এমপি ছিল, মাঝে তালিকা দিত না, একজনকে ধরা পড়েছে।
ধরা পড়ে নাই। প্রমাণিত দুর্নীতিবাজ তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে তো 500-600 পুলিশ সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নিয়ে কে বলবে কথা? কে বলবে কথা? একথা বলার সাহস তো কারণ নাই। আমি মাঝে মাঝে বলি, আমি যদি ভয় করি না আল্লাহ ছাড়া কাউকে। সে আগেও বলেছি, আনিসুল হককে গ্রেপ্তার করার কথা বলেছি, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা বলেছি, মাফ চাইতে বলেছি যখন রাজাকারের বাচ্চা বলেছিলাম। তো এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা অন্যায়কারীকে কেন পুষতে দেবো? নরেন্দ্র মোদী বাংলাদেশের গণহত্যাকে প্রধানমন্ত্রীকে দিয়ে যে পাপ করছে, আমরা সেই পাপটা করতেছি। আবার আমরা গ্রেপ্তার না করে সেই পাপ করছি। আজকে প্রশাসনের ভিতরে যারা আছে ম্যাক্সিমাম তো আওয়ামী লীগের। এখন সরকার উচিত একটা গণবিজ্ঞপ্তি দিয়ে স্পেশাল একটা ধরেন 500 মার্ক 100 মার্কের হোক 200 মার্কের হোক একটা পরীক্ষা নিয়ে ভাইবা নিয়ে অন্তত এই পুলিশে বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে যদি রিক্রুটমেন্ট না করি, এই পুলিশ তো ধরবে না, এটা আওয়ামী পুলিশ গ্রেপ্তার করবে না। এই যে ছিনতাই বেড়ে গেছে, আপনার এখানে একদিন বলতেছিল যে একটা সময় যখন যাবে তো ভয় পাচ্ছে ছিনতাই। আমি ছিনতাইকারীদের পরিষ্কার করে বলতে চাই, বহুদিন ছিনতাই কিন্তু বাংলাদেশে বন্ধ ছিল। আগে ছিনতাইকারীদেরকে গণপিটুনিতে মেরে ফেলতো। আমি গণপিটুনি মেরে ফেলার কথা আমি বলবো না, যে ছিনতাইকারী যেই হোক তাকেই ধরবেন, তাকে গ্রেপ্তার করবেন, গণপিটুনি দেবেন, না মারে ওই পর্যন্ত নিয়ে যায় তাদেরকে রেখে দেবেন। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। হাবিব আপনার কথার মাঝখানে চলে গিয়েছিলাম বিরতিতে, ফিরছি আবার আপনার কাছে। আপনি আমার কথার মাঝখানে চলে গেছেন, এই জন্য আমি মাঝখানে তাল হারাই ফেলেছি। চেষ্টা করছি তালে ফিরে আসার, সময় যেতে নেই। একটা জিনিস আপনাকে বলতে চাই, আজকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই আপনি বলেন না কেন, আমরা ছিলাম হাবিয়া দুজকে। হাবিয়া দুজকে ছিলাম না, কখন ধরে নিয়ে যায়, কখন মারে, কখন গুম করে, কখন খুন করে। আমরা অন্তত এই জায়গা থেকে এখন আমরা রক্ষা পেয়েছি, মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন সরকার পতনের মধ্যে দিয়ে। চিন্তা করেন, আওয়ামী লীগের আমলে বলা হতো একদিনে এক রাতে 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলা হবে, রক্তগঙ্গা বয়ে যাবে। রক্তগঙ্গা বয়ে গেছে? যায়নি। এজন্য কৃতিত্ব কার? কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার নির্দেশ, আমরা হাত কেটেছে, পা কেটেছে, অন্ধ করে দিয়েছে, জমি লুট করেছে, বিল লুট করেছে, খাল লুট করেছে, তারপরেও আপনি আইন হাতে তুলে নেবেন না। এই কড়া নির্দেশনার কারণে কিন্তু এই যে আওয়ামী লীগের লোকজন এখনও তারা কিন্তু একেবারে বহাল তবিয়তে আছে। একটা লোকও মারা যায়, 2-1টা বিক্ষিপ্তভাবে হয়তো মারা যেতে পারে, কিন্তু ওইভাবে কিন্তু মারা যায় না। এবার আপনি আসেন যে এই শেষ করতে, যে এখন ধরেন আমি বলবো একটা জিনিস কিন্তু সরকারকে করতে হবে। এই যে বর্তমান গার্মেন্টস শিল্প, আবারও বলবো এটা আমাদের খুবই কোনো। আরেকটা জিনিস বলবো যে এই যে ম্যান পাওয়ার, আমি আজকে খবর পেয়ে আমি আশ্চর্য হয়ে গেছি। এই 1.5 মাসে ম্যান পাওয়ার একদম আমাদের নিচে নেমে এসেছে। কারণ এখানে এই যে বিভিন্নভাবে যারা এই ম্যান পাওয়ার সাথে জড়িত, 1 কোটির উপরে মানুষ কিন্তু বিদেশে পাঠিয়েছে এরাই। এবং এই ম্যান পাওয়ার যা টাকা, এরা যা লোক যায় সব টাকা এরা দেশে পাঠায়। ওরা খায় না, কাপড় পরে না, পাতায় তেল নেয় না। আর গার্মেন্টসটা বানাতে হবে আপনার কর্মসংস্থানের জন্য, কিন্তু ইনকামটা তো মূলত আপনার রেমিটেন্স, বিদেশে যারা যায়। সেই ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে যে এই শিল্পটা ধ্বংস হয়ে না যায়। এই শিল্পটা কিন্তু 2টা শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আওয়ামী লীগের যে সমস্ত গার্মেন্টস মালিক আছে তাদেরকে পরিষ্কারকে সরকারকে বলে দিতে হবে, গার্মেন্টস যদি বন্ধ করে দেন চিরদিনের জন্য আপনাকে বন্ধ রাখতে হবে। 2-4 মাসের জন্য বন্ধ করে অস্থিরতা সৃষ্টি করে সরকারকে আপনার বেগাতে ফেলবেন, এটা হবে না। আর ম্যান পাওয়ারটাকে অনতি বিলম্বে যারা এর সাথে কঠিনভাবে হয়তো অন্যের সাথে জড়িত, এর ভিতরে অনেক মার ফ্যাসও আছে আসলে, যারা আমরা শুনি তাও সব না। আমি তার পক্ষে কথা বলতেছি না, কিন্তু এই 2টা শিল্পকে বাঁচাতে হবে। আর দেশের ভিতরে দ্রব্যমূল্য সিন্ডিকেট বন্ধ করে দিয়ে আপনার সরকারকে এই জনগণের পক্ষে থাকতে হবে। সামনের দিকে আমাদের নির্বাচনের পথ তৈরি করতে হবে একটা নির্দিষ্ট সময় পর। ধন্যবাদ আপনাকে। অল্প সময়, মাত্র 1 মিনিট নিয়ে আসছি ডক্টর মোহাম্মদ রকমুজ্জামান, আপনার কাছে প্রশ্ন করছি, আলাদা করে যদি কিছু বলার। আমি এতক্ষণ যা বললাম সে থেকে একটু সলিউশনের পথটা কিন্তু বলা দরকার আছে, রাইট? যে ইলিশ কেন দাম বাড়লো, এর যে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আমি প্রদান করলাম, তার একটা সলিউশন আছে। কিন্তু আমি বলেছি যে ইলিশ যেখানে ধরা হয়, যে মাঝিরা, যে জেলেরা এখানে ধরে, সেই জেলেদের ফাইন্যান্সিং যারা করে, সেই ফাইন্যান্সিংটা যদি গভর্নমেন্ট পর্যায়ে করা যায়,
জেলেদের জন্য যে একটা কখনো আমরা দেখলাম যে একটা ব্যাংক তৈরি হয়েছে, যে ব্যাংকটা এই ইলিশের জেলেদেরকে অর্থদান করবে। এমন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হলো না। তারা যে জীবন জীবিকার জন্য চলে যায়, কখনো ফিরে আসবে কিনা, তাদের সন্তান সন্ততি পরিবারটা বাঁচবে কিনা, এই কথাটা কিন্তু কেউ কখনো বলেনি। যে প্রোডাকশনে নিয়ে আসছে আমাদেরকে, যে আহরিত করে নিয়ে আসছে, তাকে নিয়ে আমি ভাবলাম না আমি কিভাবে আশা করব যে আমার ইলিশের দামের এই স্থিরতা থাকবে। তাহলে আমাদেরকে এই জায়গাটা চ্যানেল যদি কমানো যেত, তাহলে এই 7টা চ্যানেলের কথা আমি বলেছি, এই চ্যানেলটা মাত্র 2টা হয়ে যেত। যদি বিপণন ব্যবস্থার মধ্যে গভর্নমেন্ট চলে আসতো, তার মধ্যে এমন কিছু মানুষ চলে আসতো যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা খুব সৎভাবে কাজ করতো, তাহলে কিন্তু আজকে ইলিশ আমাদের সরাসরি হাতে চলে আসতো। এবং আপনি দেখুন এখন ইলিশ বাইরে দেওয়া হবে, মানে এক্সপোর্ট করা হবে বলেই দামটা বেড়েছে, তাই না? এর মধ্যে আপনি দেখেন বড় বড় সিন্ডিকেট যারা, তারা কিন্তু ইলিশটাকে নিজেদের আড়তদারের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। এটা একটা বিষয়, তাই না? সে বিষয়টা কিন্তু সরকারের নজর দেওয়া দরকার আছে। হ্যাঁ, আপনি যে জেলেদের কথা বলেন, তাদের কেন ইনসেন্টিভ দেওয়া হয় না? তাদের অল্টারনেটিভ লাইভলিহুড সিস্টেম কেন করা হয় না? তারা যখন বসে থাকে, যখন ইলিশ মানে ধরার সময় থাকে না, তারা ভাতা পায় না, ভাতা তো অল্প পায়, ভাতা তো খুবই অল্প পায়, কিন্তু এই যে বৃহৎ সময়টা তারা বসে থাকে, তাদের জন্য কি আমরা বিকল্প কর্মসংস্থান করতে পারি না? তাদেরকে শিখিয়ে দিতে পারি, তারা অন্য মাছ চাষ করতে পারে, সেই সময় তারা গাছ এগ্রিকালচার সেক্টরে অবদান রাখতে পারে। এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী, এইভাবে যদি আমরা অ্যাপ্রোচিংটা করতাম, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচিংটা, যেখান থেকে উৎপাদন হয় তাদেরকে নিয়ে চিন্তা ভাবনাটা হবে। আমি বিদেশে অনেক ঘুরেছি, আমি জাপান, জার্মানি, পৃথিবীর উন্নত বিশ্বে ঘুরেছি, তারা কিন্তু প্রোডাকশন থেকে শুরু করে কনজিউমারের সঙ্গে একটা লিঙ্ক করে দেয়। এর মধ্যে মিডিওকার থাকে কে জানেন? একটা সৎ গভর্নমেন্ট। আমরা সেটাই প্রত্যাশা করি, এমন একটা গভর্নমেন্ট এই দেশে হবে সৎ, এবং সে এই জায়গাটাতে জনগণ এবং উৎপাদনের মধ্যে যেন কোনো রকমের ফাঁকফোকর না থাকে। সেইভাবে যদি হয়, তাহলে আমরা যে কোনো মানদণ্ডে কিন্তু পৃথিবীতে এখন আমরা মৎস্য উৎপাদনে কিন্তু 1 থেকে 7-এর মধ্যে, যে কোনো মানদণ্ডে। আপনি ইলিশে প্রথম, আমরা ইনল্যান্ড যে ফিশারিজ সিস্টেম আছে তার মধ্যে দ্বিতীয়, আমরা যদি তেলাপিয়ার কথা হাবিব ভাই বললেন, সেখানে কিন্তু আমরা চতুর্থ। এরকম অসংখ্য ইতিহাস কিন্তু আমাদের আছে, আমরা ভালো কিছু করছি। সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের সব নেতৃত্বের বিষয় থাকবে, লিডারশিপের দরকার হবে। আমি আশা করব তাদেরকে সহায়তা করতে হবে। সেক্ষেত্রে আলোচনা অংশ নেওয়ার জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দর্শক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।